আমাদের আজকের নাটক মারিয়া আমার মারিয়া, রচনা আব্দুল্লাহ ইউসুফ ইমাম, প্রযোজনা শামসুল আলম, নাট্যানুষ্ঠান মারিয়া আমার মারিয়া। এই যে ডালিনা, এইদিকে দাও। এই নিন আপনাদের 4 গ্লাস রোমাগনা। এক চুমুকেই প্রাণ উষ্ণ হয়ে উঠবে। তাই দাও সুন্দরী, তাই দাও। এই শীতের মাঝে উষ্ণ না হলে কি চলে? অ্যাডেলিনা, লরেঞ্জো, কেমন আছো? ভালো, খুব ভালো। তোমাকে এই সময় এখানে পেয়ে যে কি খুশি লাগছে। আজ তোমার এই রেস্তোরাঁয় এত খুশি জোয়ার বইছে, কি ব্যাপার? ওই যে ওখানে এক প্রৌঢ় ভদ্রলোক গ্লাস হাতে হাসছে। হ্যাঁ, উনি সিনোর গঞ্জালো, বিরাট মাছের ব্যবসায়ী। তারই জন্মদিন উপলক্ষে সবাইকে আপ্যায়িত করছেন। এই সংসারে ভদ্রলোকের আপনজন বলতে তো কেউ নেই। ও কি দেখছো? দেখছি তোমাকে। তোমাকে আজ শুধু দেখতে ইচ্ছে করছে। কেন? তোমাকে আজ অপূর্ব লাগছে। থাক, খুব হয়েছে। এতই যদি দেখার ইচ্ছে, তাহলে এতদিন পর এখানে আসতে না। কি করব বলো? চিঠিতে তো লিখেছি আমি জাহাজে চাকরি করি, বন্দরে বন্দরে ঘুরতে হয়। জানো, ক্যাপ্টেনকে বলে আজ অনেক কষ্টে ছুটি পেয়েছি। এসছি আজ বিকেলে। কদিন থাকবে এখানে? এই তো দিন তিনেক পর জাহাজ আবার ছেড়ে দেবে। ও ভালো কথা। এই দেখো, তোমার জন্য না এই জরির স্কার্ফটা এনেছি। বাহ, পছন্দ হয়েছে? খুব চমৎকার। আলেকজান্দ্রিয়া থেকে তোমার জন্য কিনেছি। দূরে থেকেও যে আমার কথা তোমার মনে পড়ে, সেজন্য আমি ধন্য। কিন্তু লরেঞ্জো, এভাবে আর কতদিন চলবে? কিচ্ছু ভেবো না, আমি একটু গুছিয়ে নিতে পারলেই তোমাকে বিয়ে করে সংসার পাতবো। তখন একদিনের জন্য আমরা আর আলাদা হব না। জানো না, সাগরে ভাসতে ভাসতে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। তোমাকে নিয়ে এবার আমি সুখে নীড় বাঁধতে চাই। আমিও। সত্যি? সত্যি না লরেঞ্জো। ওরে বাপ রে বাপ, বাইরে যা ঠান্ডা। সুপ্রভাত আন্তনিও চাচা। সুপ্রভাত আলফান্সো। সুপ্রভাত রিকার্ডো চাচা। সুপ্রভাত। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল এখনো রেস্তোরাঁ চালু করনি? আজ একটু দেরি হয়ে গেল। অনেক রাত পর্যন্ত গঞ্জালুর জন্মদিন উপলক্ষে খুব হই হুল্লোড় গেল তো। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। অবাক করলে তুমি, কাল তুমি আসোনি। আসতে পারলাম কোথায়, গিয়েছিলাম সমুদ্রে মাছ ধরতে। মালিককে সব বুঝিয়ে দিয়ে এই এলাম। ভাবলাম এক কাপ গরম কফি খেয়ে বাড়ি ফিরবো। তো এখনো দেখছি কিছুই করনি। আরে না না, পানি ফুটছে, দেরি হবে না। রিকার্ডো, আমি রান্নাঘরে গেলাম, প্রয়োজনে ডাক দিও। হ্যাঁ, এই নাও তোমার কফি। দাও। আর কিছু দেব? 2 টুকরো রুটি আর পনির দাও, বড্ড খিদে পেয়েছে। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল অ্যাডেলিনার দেখা নেই? হোটেল মালিক হয়ে? আরে বললাম তো, কাল রাতের অনেক ঝামেলা গেছে। ও, তাই আচ্ছা। ঘুম থেকে উঠতে দেরি করছে। তবে এসে যাবে। এই নাও তোমার রুটি আর পনির। দাও দাও দাও। সুপ্রভাত, সকলকে সুপ্রভাত। আরে আলফান্সো নানা যে, কি ভাগ্য। কি নানা? আমি আবার তোমার নানা হলাম কবে থেকে? এখনো বিয়েই করলাম না। বাহ, বিয়ে না করলে বুঝি নানা হওয়া যায় না? না, যায় না। আমি এই বয়সে কারো নানা হতে রাজি নই। ও মা, সে কি কথা? তাহলে কেন, আমি কি দেখতে খারাপ? বুড়িয়ে গেছে? আমি কি তোমার প্রেমিক হতে পারি না? প্রেমিক? তুমি রিকার্ডো চাচা শুনছো? কেন, পছন্দ হলো না বুঝি? হায় ঈশ্বর, আমি কোথায় যাব? পছন্দ হবে না কেন? ও, তবে তবে বাধা কোথায়? বাধা একটা আছে। বলো সুন্দরী,
সেই বাধাকে অতিক্রম করে আমি মহাবীর হারকিউলিসের মতো তোমাকে জয় করব। এক চুমুক কফি খেয়েই এই না জানি আসল জিনিস পেটে গেলে কি করতে। ঠাট্টা করছো? না না, ঠাট্টা নয়, একটাই তো হৃদয়, কজনকে দেব বলো? ঠিক আছে, তোমার ওই ক্ষুদ্র হৃদয়ে আমি ভাগ বসাতে যাব না। হ্যাঁ, মনে থাকে যেন। আবার যদি ভাগ বসাতে আসো তাহলে কিন্তু আমি সোফিয়াকে বলে দেব। সোফিয়া? সোফিয়াকে? আসছে বসন্তকালে বিয়ে করতে যাচ্ছ আর সোফিয়াকে চেনো না? ও চাচা, শুনছো আলফ্রান্সোর কথা? দোহাই তোমার, হাটে হাড়ি ভেঙ্গো না। বেশ, মনে থাকে যেন। খাচ্ছ খাও, তোমার সঙ্গে বকবক করলে তো আমার চলবে না। চাচা, বেকারি থেকে মালপত্র সব দিয়ে গেছে তো? হ্যাঁ, সেই তো কোন সকালে দিয়ে গেছে। বেশ, ঝুড়িটা দাও তো, আমি বাজারটা সেরে আসি। আচ্ছা, শোনো শোনো, কিছু জ্যাম জেলি আর বিন এনো। আচ্ছা, চলি। হ্যালো, কে? ও লরেঞ্জো, ইস, কোত্থেকে? বন্দর? হ্যাঁ বলো, ছুটি পেয়েছো? ইস কি মজা, কি যে আনন্দ লাগছে আমার। আসবে? এসো। হ্যাঁ, আমি একটু বাজারে যাচ্ছি। না না, দেরি করব না। হ্যাঁ, রাখি। আচ্ছা চাচা, তাহলে আমি গেলাম। বুঝলে চাচা, অ্যাডেলিনা আছে বলেই এখানে আসি, প্রাণ পাই। এ তল্লাটে তো আরও রেস্তোরাঁ আছে, কিন্তু অ্যাডেলিনা যেমন সরস কৌতুকে হাসিতে জমিয়ে রাখে, তেমনটি কেউ পারে না। খুব ভালো মেয়ে। হ্যাঁ, খুব ভালো। বেচারির আপন বলতে কেউ নেই। শুনেছি দূর সম্পর্কের দু একজন আত্মীয় স্বজন যাও বা আছে, অনেক দূরে থাকে বলে আজকাল তারা কেউ তেমন খোঁজ খবর নেয় না। এখন আমরাই ওরা আপন জন বলতে পারো আর কি। ঠিক বলেছ। এই নাও তোমার পয়সা। হ্যাঁ, চলি, আবার দেখা হবে। রিকার্ডো, কি বলছো আন্তনিও? গোলমরিচের বড় শিশিটা কি তোমার কাছে? হ্যাঁ, কেন, দরকার নাকি? একটু দিয়ে যাবে? হ্যাঁ, আনছি। কি ব্যাপার, কাউকে দেখছি না। কেউ আছেন? কে? আসছি। সুপ্রভাত। বলুন, আপনার জন্য কি করতে পারি? থাকার জন্য কি একটা ঘর পাওয়া যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে দয়া করে আমাকে একটা দিন। আপনাকে উপরতলার পশ্চিম দিকের ঘরটা দিই, বেশ খোলামেলা। তা আপনার কদিন থাকা হবে? এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। ঠিক আছে, আপাতত দুদিনের জন্য লিখে রাখুন। প্রয়োজনে হয়তো আরো 2-4 দিন বেশি থাকতে হতে পারে। ও, আপনার নাম? রবার্ট মার্সেলো। রবার্ট মার্সেলো। পেশা? পেশা চাষাবাদ। কোত্থেকে আসছেন? সিসিলির থেকে। কিছু মনে করবেন না, আপনার এখানে আগমনের কারণ? কারণ ওটা কি লিখতেই হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা হোটেলের নিয়ম। টুরিস্ট, বেড়াতে। বেড়াতে? অবাক হলেন যেন। না, বলছিলাম এই অজপাড়াগায় কেউ বেড়াতে আসে না। আশেপাশে সব জেলে চাষিদের বসতি। এক সমুদ্র ছাড়া দেখবার মতো করে কি আমি আছে? সব জানি, এখানে আসা আমার এই প্রথম নয়। কি আশ্চর্য, আপনাকে আগে দেখেছি বলে তো মনে পড়ে না। অবশ্য আমরা ওই এলাকা খুব পুরনো নই। না, সে অনেক দিন আগের কথা। ও তাই বলুন। আন্তিনু এসেছো? ইনি এখানে এসেছেন, কদিন থাকবেন। সুপ্রভাত। ওনাকে দোতলায় নিয়ে যাও, 3 নম্বর রুমের সব গোছগাছ করে দিও। আসুন সিনর। না না, সুটকেসটা আমাকে দিন। ধন্যবাদ।
সুপ্রভাত চাচা। অ্যাডলিনা ফিরেছে? না। আমি তাহলে অপেক্ষা করি। নিশ্চয়ই। তুমি খুব ভাগ্যবান হে। কেন? আর অ্যাডলিনার কাছে আজ পর্যন্ত কেউ পাত্তাই পেল না। তুমি সিরাফিনোকে চেনো? না তো। ও হো, তোমার তো চেনার কথা নয়। এখানকার এক ধনী মহাজনের ছেলে। কিন্তু হলে কি হবে, অ্যাডিলিনা তাকে কাছেই ভিড়তে দিল না। আরে বাপু, নারীর মন বোঝা বড় শক্ত। শোনো, 30 বছর হলো বিয়ে করেছি, আজও বুঝতে পারলাম না। তা যা বলেছ। ওহে, তুমি তো নাবিক, অথই সমুদ্রে কম্পাস নিয়ে দিক ঠিক করো। ওই কম্পাসটি ঠিক রাখবে সব সময়, বুঝলে? দেখবে প্রেমের তরি ঠিক তরতর করে এগিয়ে চলছে। এই যে আন্তনিও, সব ঠিকঠাক করে দিয়েছ তো? হ্যাঁ। আরে লরেঞ্জো, কতক্ষণ? এই তো। ভদ্রলোক খাবার টাবার কিছু দিতে বললো? না। কার কথা বলছো? কে এসেছে? একজন নতুন বোর্ডার, বলল সিসিলি থেকে এসেছে। জেলে? মাছ ব্যবসায়ী? না, বললো তো চাষাবাদ করে, এক পা খোঁড়া। এক পা খোঁড়া চাষাবাদ করে, অথচ সিসিলি থেকে এখানে। লরেঞ্জো, এসে পড়েছো? এই চাচা, এই নাও, তুমি যা যা বলেছো সবই এনেছি। অ্যাডলিনা, আমার হাতে সময় কিন্তু কম, চলো যাওয়া যাক। দুপুরে কি এখানে খাবে নাকি? না না, আজ আমরা বাইরে কোথাও খেয়ে নেবো। নাও চলো। দাঁড়াও, একটু ভেতর থেকে আসি। আবার ভেতরে কেন? কাপড়টা একটু বদলে নেই না? কোনো দরকার নেই। কি যে বলো, বাতাসের চুল সব এলোমেলো হয়ে আছে না? ওই এলো কুন্তলেই তোমাকে আরো সুন্দর দেখায়। সুন্দর দেখায় না পাগলি দেখায়। চলি চাচা। শোনো মা, 3 নম্বরে একজন নতুন বোর্ডার এসেছেন। ভালোই তো, কি লাগে না লাগে তোমরা একটু দেখো। কই চলো। ওই মেয়েটিকে? ওই তো হোটেলের মালিক, ওর নাম অ্যাদেলিনা। ওই ছেলেটি? এক সদাগরের জাহাজের নাবিক, অ্যাদেলিনার ফিয়াঁসে। তা আপনি কি এখন কিছু খাবেন? হ্যাঁ, কিছু খাবার আর সেই সঙ্গে 1 বোতল সার্তি দিন। তা মেয়েটি এত কম বয়সে হোটেল চালাচ্ছে, ওর বাপ মা কেউ নেই? না, বেচারি এতিম, ছোটবেলায় মা বাবা দুজনকেই হারিয়েছে। অ্যাডলিনা, এবার যে আমাকে উঠতে হয়, অনেক দূর যেতে হবে। যেতেই যখন হবে তখন তোমাকে বাধা দেব না, যাও। কি করব বলো, খেটে খাওয়া মানুষ, কাজ তো করতেই হবে। কাল সকালে জাহাজ ছাড়বে, প্রায় 2 মাস সমুদ্রে কাটাতে হবে। কি হলো, অমনি মন খারাপ হয়ে গেল? না, 2 মাস তোমাকে দেখতে পাবো না, আমার কাছে যে এক যুগ। আর কতকাল তোমার এই আংটি পরে থাকবো? এই তো আর বেশি দিন নয়, দেখতে দেখতে সময়টা কেটে যাবে। তারপর আমি চাকরি ছেড়ে দিয়ে তোমাকে নিয়ে স্বপ্নের নীড় বাঁধব। সমুদ্রের ধারে ছোট্ট একটা ঘর, আর একখানা খামার বাড়ি। তুমি আমার সে ঘর আলো করে রাখবে। আমি সেই শুভক্ষণের আশায় থাকলাম। অ্যাডলিনা, আজ তাহলে চলি। প্রত্যেক বন্দরে নেমেই আমাকে চিঠি দিও। নিশ্চয় নিশ্চয়। চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। চল। কে? রিকার্ডো চাচা নাকি? না। আপনি? সুপ্রভাত, আমার নাম মার্সেলো। ও, আপনি আমাদের সেই নতুন বোর্ডার, সিসিলি থেকে এসেছেন? হ্যাঁ। কিছু বলবেন? ইয়ে, তোমার সঙ্গে একটু আলাপ করব বলেই এলাম। হ্যাঁ, অবশ্যই তোমার যদি কোনো অসুবিধা না থাকে। না না, অসুবিধা কি, ভেতরে আসুন, বসুন। কি দেখছেন? অনেক দিন আগের কথা মনে পড়ে গেল। মানে? আচ্ছা, তোমার তোমার মা বাবার কথা কি তোমার মনে আছে?
এ কথা বলছেন কেন? জানতে পারলাম তোমার মা বাবা কেউ নাকি বেঁচে নেই। হ্যাঁ, কেউ নেই। তোমার মাকে মনে পড়ে? মা? না, জন্মের পর থেকেই আমি এতিমখানায় মানুষ। মায়ের চেহারা মনেও করতে পারি না। তোমার মার সম্বন্ধে তুমি কি কিছু শোনোনি? হ্যাঁ, শুনেছি। দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মানরা আমার মাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে ধরে নিয়ে যায়, আর সেখানেই আমার জন্ম। তারপর? আমার জন্মের পর অনাহারে, অত্যাচারে আমার মা মারা যান। তখন মার এক বান্ধবী আমাকে বুকে তুলে নেয়। যুদ্ধ শেষ হবার পর আন্তর্জাতিক রেড ক্রস আমাকে উদ্ধার করে এতিমখানায় পাঠিয়ে দেয়। মার সেই বান্ধবীও পরে মারা গেছেন। আমার যখন 7-8 বছর বয়স, তখন আমার আপন মামা আমাকে খুঁজে বের করেন এবং তার ওখানে আমি বড় হই। এই যে বাড়ি, রেস্তোরাঁ দেখছেন, এটার মালিক ছিলেন আমার মা। মামার চেষ্টায় এটা উদ্ধার করা হয়। প্রায় 1 বছর হলো আমার মামাও মারা গেছেন। তোমার মার কোনো স্মৃতি কি তোমার কাছে আছে? মার একটা পুরনো ছবি আছে, মামাই আমাকে দিয়েছিলেন। আমি একটু দেখতে পারি? নিশ্চয়ই। এই নিন। সকলে জানে আমি হাসি খুশিতে মেতে থাকি, কিন্তু এই হাসির আড়ালে যে আমার কত কান্না লুকিয়ে আছে তা কেউ জানে না। জীবনে মায়ের স্নেহ ভালোবাসা যে কি আমি জানি না। পিতার স্নেহের পরশ কেমন তাও কোনোদিন বুঝিনি। ও কি, আপনি কাঁদছেন? কি হয়েছে? সে অনেক দিনের কথা মা। 1943 সাল, তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলছে। সর্বনাশ! কে কে? মোমবাতি জ্বালিয়ে আসছি। শিগগির দরজা খোলো। তুমি মার্সেলো? চুপ মারিয়া, মিত্রবাহিনী আবার আক্রমণ করেছে। এত রাতে তুমি কোত্থেকে? আমাদের এজেন্টের কাছ থেকে শত্রুদের গতিবিধি সম্বন্ধে খবর সংগ্রহ করে ইউনিট কমান্ডের কাছে পৌঁছে দেবার দায়িত্ব দিয়ে আমাকে এলাকায় পাঠায়। এত কাছে এসে তোমাকে একবার দেখার লোভ সামলাতে পারলাম না। কখন যে তোমার কোন বিপদ হয় আমার খুব ভয় করে। তোমার কাছে আসতে আমি কোনো বিপদের তোয়াক্কা করি না। কিছু খেয়েছো? খাবার সময় পেলাম কোথায়? এসো দিচ্ছি। ওই শুরু হলো, বুঝলে মারিয়া? মনে হচ্ছে সান পাওলো বন্দরে নাৎসিরা যে নৌঘাটি করেছে সেখানে মিত্রবাহিনী বোমা ফেলছে। সে কি? সে তো এখান থেকে বেশি দূরে নয়। ভয় নেই, তারা লক্ষ্যবস্তু ছেড়ে এখানে বোমা ফেলতে আসবে না। বলা তো যায় না, আশেপাশেও তো নাৎসিরা আছে। ভয় নেই মারিয়া, আমাদের মুক্তি বাহিনীও জোরদার হয়েছে। দেশের ছেলে মেয়েরা দলে দলে আমাদের পার্টিজান গ্রুপে যোগ দিচ্ছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! নিজের দেশে থেকেও শত্রুর মতো পলাতক জীবনযাপন করতে হচ্ছে। এর থেকে দুঃখ আর কি থাকতে পারে বলো? একটা লোকের ভুলের জন্য গোটা জাতিকে কিভাবে ভুলের মাসুল পোহাতে হচ্ছে, আমাদের দেশ হচ্ছে তার জ্বলন্ত দৃষ্টান্ত। তবু বলছি মারিয়া, এত অত্যাচার, এত অন্যায় ঈশ্বর সইবেন না। আমরা জনগণ তো এটা চাইনি, অথচ মুসলিনি দেশের কর্ণধার হয়ে সারা পৃথিবীর ধ্বংসলীলার নায়ক হিটলারের সঙ্গে হাত মিলালো। ঠিকই বলেছ। দেখে নিও, এর পরিণতি কখনো ভালো হতে পারে না। অশুভ শক্তির পরাজয় একদিন না একদিন হবেই, আর তারই প্রতিশোধ নিতেই তো দেশের মাটিতে থেকে দেশের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছি।
যাক, এতক্ষণে থামলো। দাঁড়াও, লাইটটা জ্বালাই। আমার আর দেরি করা উচিত নয়। এই সুযোগে আমি এই পথটা পেরিয়ে যেতে পারবো। না না, এ সময় তুমি যেও না। না মারিয়া, আজ রাতের মধ্যেই আমার ইউনিটে ফিরে যেতেই হবে। আবার কবে আসবে? তা তো বলতে পারছি না। ভালো কথা, তোমার বাবা কোথায়? সন্ধ্যার পর বাবা কোথায় যায় জানো না? সেই রোনাল্ডো চাচার বাসায় দাবা খেলতে বুঝি? আর বলো না, এত করে বলি যে এই আপদে বিপদে রাতে বেরিও না, কিছুতেই শুনবে না। হ্যাঁ মা, এই কিছুতেই শুনলো না। এত করে বললাম মেয়েটা একলা রয়েছে, আমি যাই, বলে না একা খেলে যেতে হবে। তা কি আর করি। তা বাবা তুমি কতক্ষণ? কেউ আবার দেখে ফেলেনি তো? না। তোমাদের ওদিককার খবর কি? আমাদের কাজ ঠিক মতোই চলছে। আরে দেরি করছো কেন? ওই নরঘাতকদের দেশ থেকে তাড়াও। আরে বুড়ো হয়ে পড়েছি, এই নলিকে আমি ঘরে বসে থাকি। এমনিতেই তুমি যে কত ঘরে বসে থাকো। আচ্ছা আমি চলি। এই নাও, কিছু খাবার দিলাম। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। বুঝলি মারিয়া, হঠাৎ করে বোমা বর্ষণ শুরু না হলে ওই রোনাল্ডোকে আমি এক হাত দেখাতাম। হয়েছে, এবার তুমি শুতে যাও তো, অনেক রাত হয়েছে। হ্যাঁ যাচ্ছি। তুই? আমি সব গুছিয়ে আসছি। সুপ্রভাত। কি খবর এত সকালে? মা মারিয়া, বিপদে পড়েই তোমার কাছে এসেছি। কাল থেকে পেটে কিছু পড়েনি, কিছু খাবার দেবে? এক টুকরো রুটি। বিপদে ফেললে? ঘরে মাত্র কয়েকটা আলু ছিল, ওই খেয়েই দুদিন চালিয়েছি। আর পারছি না মা, খিদের জ্বালায় দুর্বল হয়ে পড়েছি। খালা, জানোই তো আমার অবস্থা। যুদ্ধের বাজারে সব জিনিসের আকড়া লেগেছে, কোথাও কোনো জিনিস পাচ্ছি না, বাইরে থেকেও কোনো জিনিস আসছে না। রুটির কারখানাগুলো তো সরকার নিয়ে গেছে, সব রুটি সৈন্যদের জন্য পাঠানো হচ্ছে। আমার তো রেস্তোরাঁ চালানো মুশকিল হয়ে গেছে খালা। দয়া করে কিছু দাও মা, নইলে না খেয়ে মরে পড়ে থাকতে হবে। ঠিক আছে, এই নাও, এই রুটি দিয়ে আপাতত চালিয়ে নাও। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ঈশ্বর তোমার মঙ্গল করো। কোনোদিন কারো কাছে হাত পাতিনি, আজ বাধ্য হয়ে লজ্জা শরমের মাথা খেয়ে। তোমার ছেলের কোনো খোঁজ পেয়েছো? না মা, আজও কোনো খোঁজ পাইনি। ওই গেস্টপোরা আমার একমাত্র ছেলেকে কোথায় নিয়ে গেছে জানি না। তুমি বিশ্বাস করো মা, ওই ছেলে কোনো দোষ করেনি, তবু ওরা তাকে ধরে নিয়ে গেল। কোথায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে কিনা জানি না। যারা আমার বুক খালি করে আমার বুকের ধনকে কেড়ে নিয়ে গেছে, ঈশ্বর তাদের কখনো ক্ষমা করবে না। ঈশ্বর তুমি বিচার করো। থামো থামো, এভাবে প্রকাশ এসব বলো না। চারদিকে ফেউ ঘুরে বেড়াচ্ছে, ওরা শুনে ফেললে। নিজের জীবনটা ছাড়া ওরা আর কি নেবে? আমার নিরপরাধ ছেলেকে যখন ওরা নিয়ে গেল, তখন আর জীবনের মায়া করি না মা, করি না। ঈশ্বর তুমি এই নরঘাতক পিশাচদের বিচার করো, বিচার করো, বিচার করো। বলুন আপনার কি চাই? অসহ্য, অসহ্য। মানুষের এই দুরবস্থা সহ্য করা যায় না। ধৈর্য হারা হলেও চলবে না। বলুন আপনাকে কি দেব? কি আনতে, রোমান্না নাকি সারতে? এক কাপ কফি। এই নিন আপনার কফি। মার্সেলো, কি ব্যাপার এত সকালে? কোনো খবর শোনোনি? কি? কাল ভোর রাতে পেঁয়াজা ভেনেজিয়ার পুলটা উড়িয়ে দেওয়া হয়েছে, আর চারদিকে খুব তল্লাশি আর ধরপাকড় হচ্ছে, তাই দিকে চলে এসেছি। আর কিছু দেব আপনাকে? হ্যাঁ না, দরকার নেই। এই যে আমার কত হলো? 300 লিরা সিন্নোর, ধন্যবাদ। শোনো, তোমাকে একটা জরুরি কাজের ভার দেব। আমাকে? হ্যাঁ, আমার পক্ষে এখন এখান থেকে বাইরে কোনো জায়গায় যাওয়া বিপজ্জনক, তাই তোমাকে। আপনি যা বলছেন সিন্নোর, সমুদ্রে মাছ ধরা চারটিখানি কথা নয়। সাবধান, গোয়েন্দা এসেছে। আসুন আসুন সিন্নোর, বসুন। বলুন আপনি কি খাবেন? না, বসবার সময় নেই, একটা কথা জিজ্ঞেস করতে এলাম। বলুন। তোমার রেস্তোরাঁ আজ কখন খুলেছো? কেন, যথারীতি সকালে। তোমার এখানে কোনো সন্দেহজনক লোক দেখেছো? কি করে বুঝবো বলুন? যারা এখানে আসে, তুমি কি সবাইকে চেনো? মানে কোনো অচেনা লোককে দেখেছো? অচেনা লোক আমার এখানে? হ্যাঁ। যারা আসে তারা তো বেশিরভাগই এই এলাকার। আচ্ছা, ওই চেয়ারে বসে যুবকটাকে চেনো? এখানে প্রায়ই আসে। তার নাম জানো? কোথায় থাকে, কি করে? মুশকিলে ফেললেন। দেখুন সিনোর, কত খদ্দেরই তো এখানে আসে,
সবার নাম ধাম জানা কি সম্ভব? এই যে তোমার নাম কি? কেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আমি গোয়েন্দা বিভাগের লোক। আমার নাম সার্গিও মার্টিনো। কোথায় থাকো? থাকি তো অনেক দূরে। কোথায় সেটা? লা ক্যামেলোসিয়া। তা সাত সকালে এখানে কেন? দেখছেই তো নাস্তা করতে। লা ক্যামেলোসিয়া থেকে এখানে এসেছো নাস্তা করতে? এ কথাও আমাকে বিশ্বাস করতে হবে। আমি বেশ বুঝতে পারছি তুমি সত্য গোপন করছো। সত্য গোপন করছি? নিশ্চয়ই। পিঠে চাবুকের ঘাও পড়লে আপনা থেকেই সত্যি কথা বেরিয়ে আসবে। হ্যাঁ, কি হয়েছে সিনর, এত হয়েছে? এই, তুমি কে? হ্যাঁ, আমি মার্সেলো। কোথায় থাকা হয়? এই পাড়ায়। গেলে? যুদ্ধের আগে ছিলাম, প্রচুর মাছ ধরেছি, এখন টুকটাক ব্যবসা করছি। কিসের ব্যবসা? বুঝতেই তো পাচ্ছেন সিনর, যুদ্ধের বাজার, সব জিনিসের আকড়া, এদিককার জিনিস ওদিক করে 2 পয়সা কামায়। তবে হলফ করে বলতে পারি, ওই চুরি চামারির মধ্যে আমি নেই। আমার বুড়িমা বলতো, ওরে মার্সেলো। হ্যাঁ, তাই কি ব্যাপার? কিছুই তো বুঝলাম না সিনর। কেন, কিছুই কি শুনতে পাওনি? সিনর, শুনেছি তো অনেক কথাই, কিন্তু আপনি কোন কথাটা জিজ্ঞেস করছেন তা তো বুঝতে পারছি না। আরে তুমি কি শুনেছো তাই বলো আগে। ওই যে পশ্চিম আর উত্তর রণাঙ্গনে মিত্রবাহিনী মার খেয়ে খেয়ে চিড়ে চ্যাপ্টা হলো। আমাদের আর ফুয়েরারের সম্মিলিত বাহিনী নাকি শত্রুদের উত্তর আফ্রিকায় মারতে মারতে নাভিশ্বাস তুলে দিয়েছে। এই ক্ষমা করতে, পরিমাণে একটু বেশি গিলে ফেলেছে। আমি ওসব শুনতে চাইনি। কাল রাতে যে পিয়াজ্জা ভেনিজার পুলটা পার্টিজান গ্রুপের লোকেরা উড়িয়ে দিয়েছে, সে খবর রাখো। পুল উড়িয়ে দিয়েছে? হ্যাঁ। কিশোর ভান, আমি একেবারে ধনে প্রাণে মারা গেলাম। মানে কি বলতে চাও তুমি? মানে সিনর, ওই পুল দিয়ে তো আমি মাল আনা নেওয়া করতাম। এদিকে রাতের বেলায় বোমাবাজি, ওদিকে পুল ওড়াচ্ছে, এসব হচ্ছেটা কি? এইভাবে চলতে থাকলে আমার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠবে। হ্যাঁ, তুমি কি করো জানো? লরি ড্রাইভার, এখান থেকে মহাজনের মাছ নিয়ে শহরে যাই। দেখি তোমার লাইসেন্স। তোমার লরি কোথায়? বাইরে। চলো দেখি। উফ, তুমি যা ভয় পাইয়ে দিয়েছিলে না, পারো তুমি ওসব। প্রয়োজনে সবকিছু করতে হয়। বেটারা পাগলা কুকুরের মতো খেপে গেছে। ওই নিরীহ ছেলেটার দুরবস্থা দেখে ব্যাপারটা একটু হালকা করার জন্য এত সব করলাম। মারিয়া, মারিয়া, বলো। এই চিঠিটা নিয়ে এক্ষুনি একটা ট্যাক্সি করে গিরিলদি যাবে। সেখানে চার্চের ভিতরে গিয়ে দেখবে একজন বৃদ্ধ বাঁ দিকের শেষ মাথায় বসে আছে। তাকে এই চিঠিটা দিয়ে চলে আসবে। কিন্তু এ সময়? হ্যাঁ, দেশের জন্য সামান্য কাজটুকু তুমি করতে পারবে না? নিশ্চয়ই পারবো। সাবরিনা, সাবরিনা, আসছি। বলো। আমি একটা বিশেষ কাজে বাইরে যাচ্ছি, তুমি এদিকটা লক্ষ্য রেখো। আর শোনো, এই ভদ্রলোকের বিল কিন্তু দেওয়া হয়ে গেছে। চলি। আপনার খাওয়া হয়ে গেছে? এগুলো নিতে পারি? নিশ্চয়ই। তা তোমাকে এখানে নতুন যেন দেখছি। জি, আমি মারিয়ার খুচরো কাজ করে দিই। আচ্ছা, আজকের খবর কাগজটা পাওয়া যাবে? দুঃখিত, এখানে খবরের কাগজ অনেক দেরিতে আসে। ওরে বাপ রে বাপ, কি বিরাট লাইন! এত সকালে গিয়েও লাইনের পেছনে পড়ে গেলাম। আরে বাবা, পারমিট দেখে দিবিতে মাত্র কটা রুটি। বাপের জন্য এসব কাণ্ড দেখিনি। আরে পয়সা দিয়ে জিনিস নেবো, তার জন্য এত কেন? কি যে আকাল পড়লো! লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার কোমরটাই ধরে গেল। সাবরিনা, সাবরিনা, এসব নিয়ে যায় মা। মারিয়া কোথায়? কি কাজে বাইরে গেছে? আরে এই সময় আবার বাইরে কেন? দিনকাল খারাপ। আরে মার্সেলো, দেখো দেখি, তোমাকে খেয়ালই করিনি। তুমি কতক্ষণ? খবর ভালো তো? হ্যাঁ। দেখো বাবু, সাবধানে থাকো। বাইরে দেখে এলাম আজ এই এলাকার বাতাস জন্য খুব গরম। চারিদিকে হায়নার দল ছোটাছুটি করছে। হ্যাঁ, জানি। হ্যাঁ, গলাটা একবার শুকিয়ে গেছে, একটু ভিজিয়ে নে। কি বলো, তুমি খাবে? মন্দ কি? কার্লো, কার্লো, হ্যাঁ? ও আছো তাহলে? আচ্ছা, ব্যাপার কি বলো তো? কেন, কি হয়েছে রোলান্ডো? আমাদের এলাকায় সৈন্যরা এসে সব লন্ডভন্ড করে দিচ্ছে। সব বাড়িতে তল্লাশি চালাচ্ছে, যাকে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করছে। বয়সে তরুণ হলে তো আর রক্ষে নেই। কেন কেন?
ওরা হঠাৎ এমন খেপে গেলে কেন? আরে ভাই, আমি তো আমার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, কিছুই বুঝতে পারছি না এ কি শুরু হলো। আরে ইনি কে? নাম মার্সেলো, আমার বিশেষ পরিচিত। ভয় নেই, স্বচ্ছন্দে বলতে পারো। দেখলাম রাইফেলের মুখে অনেকগুলো ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। ওদের বাপ মায়ের কান্নাকাটি যদি দেখতে, ঈশ্বর জানেন ওদের কপালে কি আছে। ভীষণ চিন্তার কথাই বটে। এদিকে সমুদ্রে মাছ ধরাও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। কেন? জার্মান সাবমেরিন আর গানবোটগুলো যেভাবে চষে বেড়াচ্ছে, কোন ব্যাটার বুকের পাটা এত যে সেখানে গিয়ে মাছ ধরবে। ওই তো আলফ্রেডো গিয়েছিল, ওকে দুদিন আটকে রেখে নাস্তা নাবুদ করে ছেড়েছে। তাই নাকি? তাহলে আর বলছি কি, এদিকে শুনছি মিত্রবাহিনী ইটালির দক্ষিণ দিক দিয়ে এগিয়ে আসছে, সিসিলিতে প্রায় ঢুকে পড়েছে। দারুণ খবর শোনালে। চলো একটু বাইরে গিয়ে যুদ্ধের পরিস্থিতি জেনে আসি। না ভাই, আবার গিয়ে করে ঝামেলায় না জড়িয়ে পড়ি। বেটাদের কিছু বিশ্বাস আছে। দূর, এত ভয় পেলে কি চলে? যুদ্ধের মধ্যে বসবাস করে মনের সাহস হারাতে নেই। মার্সেলো, মারিয়া এলো বলে আমি খবরটা জেনে এক্ষুনি আসছি। বলতে না বলতেই তোমার মারিয়া এসে গেছে। এই যে মা, এসে পড়েছিস? এ সময় আবার কোথায় যাচ্ছ? এই এলাম বলে মা। কই এর রোলান্দো, চলো 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 চলো। সব ঠিক মতো হয়েছে? হ্যাঁ। জানো ওটা কিসের চিঠি? খুলে না বললে কি করে বুঝবো? গুপ্তচর মারফত আমরা খবর পেয়েছি আগামীকাল রাতে আমালফি ঘাটির উপর মিত্রবাহিনীর প্রচণ্ড বিমান আক্রমণ চলবে। আচ্ছা। তাই আশেপাশে যারা আছে তাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সতর্ক করে দিতে হবে। আমি চলি মারিয়া, অনেক দেরি হয়ে গেল, আবার দেখা হবে। সাবধানে থেকো। বিদায়। মারিয়া, সামনে ট্রেন আছে, সেখানে আশ্রয় নেওয়া যায়। না না, বাড়িতে এখন যাওয়া যাবে না, অনেক দূর। চলে এসো, এখানে বসো। তোমার কথা যেমন ভাবে ফলে যাবে ভাবতেও পারিনি। আস্তে, কে কোথা থেকে শুনে ফেললে বিপদ হবে। মিত্রবাহিনী যেভাবে বোমা বর্ষণ করছে তাতে মনে হয় সবকিছু যেন ধূলিসাৎ করে দেবে। মনে রেখো মারিয়া, এখন থেকে প্রতিশোধের পালা, চরম প্রতিশোধ। নাৎসিরা যেভাবে মানুষের উপর অযথা অত্যাচার চালিয়ে যাচ্ছে আর সহ্য হয় না। ঈশ্বর দিনের পর দিন কি করে সহ্য করছে? কেন ওদের উপর ঈশ্বরের নিষ্ঠুর বজ্র নেমে আসে না? তাই হতে যাচ্ছে কেন মারিয়া, মিত্রবাহিনী মরণ ছবল মারছে না? তাই হতে যাচ্ছে মারিয়া। ইতিমধ্যে মিত্রবাহিনী সিসিলি দখল করে নিয়েছে। শুনেছি গত 8ই সেপ্টেম্বর মিত্রবাহিনী ইটালির দক্ষিণ প্রান্তে ক্যালিব্রিয়ায় প্রবেশ করেছে। এবার শত্রুর পরাজয় অনিবার্য। তাই নাকি? শুধু তাই নয়, ইউরোপের পূর্ব রণাঙ্গনে হিটলারের বাহিনী রাশিয়ার সাথে পেরে উঠতে না পেরে ক্রমে ক্রমে পিছিয়ে আসতে বাধ্য হচ্ছে। পোল্যান্ড হাত ছাড়া হতে বোধহয় আর বেশি দেরি নেই। এদিকে ব্রিটিশ সমরনায়ক ফিল্ড মার্শাল মন্টেগোমারি, আমেরিকার জেনারেল আইসেনহাওয়ার আর ফরাসির জেনারেল দগল, এই তিন শক্তি এক হয়ে শত্রুদের উপর এক চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাহলে কি বলতে চাও শিগগিরই আমরা স্বাধীনতা ফিরে পাবো? কি করে বলি বলো, আজ যেখানে সারা পৃথিবীর যুদ্ধে জড়িয়ে পড়েছে সেখানে নিশ্চিত করে কিছু বলা যায় না। তাহলে কি বলতে চাও আরো রক্ত দিতে হবে? হ্যাঁ, বলতে বাধা নেই, আগামীতে আমি আরো রক্তপাত দেখতে পাচ্ছি। মনে হচ্ছে স্বাধীনতার স্বাদ গ্রহণের সুযোগ বোধহয় আর পাবো না। মার্সেলো, বলো। ভাবছি আজ বেঁচে আছি, কাল হয়তো নাও থাকতে পারি। জীবন মৃত্যু যখন এত অনিশ্চিত, তখন কি আমরা এই অনিশ্চিত জীবনে বিয়ে করে তোমাকে আরো অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে আমি চাই না মারিয়া। জীবনের চারদিকে যখন এত অনিশ্চয়তা ঘিরে রয়েছে তখন আমি আর ভয় করি না মার্সেলো। এই দুঃসহ যন্ত্রণার অবসান হোক। ভবিষ্যতের হাতে নিজেকে সঁপে দিতে আমি মানসিক দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত। বেশ, তাহলে তাই হবে মারিয়া, এবং অতি শীঘ্রই। এই যে কারণ, কি ব্যাপার, খবর দিয়েছো কেন? রে,
ও রোনাল্ডো, বসো বসো। আগে বলো কি খাবে, কিয়ান্তি না রোমাগনা? কি ব্যাপার, তুমি যে একেবারে চুর হয়ে আছো? সবই বলছি বন্ধু, আগে এক চুমুক পান করে নাও। আজ আমার চরম আনন্দের দিনটা স্মরণীয় করে রাখবার জন্য পান করছি। তোমার চরম আনন্দের দিনটা কি জানলাম না, অথচ পান করে গেলাম। আগে বলো, তুমি আমার বন্ধু কিনা? আলবৎ বন্ধু। তোমার বিশ্বাস করা যায়? নিশ্চয়ই। কতটুকু বিশ্বাস করা যায়? একেবারে 100 ভাগ। বেশ, তাহলে বলি শোনো, মারিয়ার বিয়ে হয়ে গেল। গেল? হ্যাঁ গেল। বিয়ে মারিয়ার? মানে তোমার মেয়ে? আলবৎ আমার মেয়ের। কখন? আমরা জানলামই না। আজ সকালে। কার সঙ্গে? ওই রবার্টো মার্সেলোর সঙ্গে। মার্সেলো? হ্যাঁ। যে তোমাদের রেস্তোরাঁয় মাঝে মধ্যে আসে? হ্যাঁ। একবার অবশ্য তুমি পরিচয় করিয়ে দিয়েছো। হ্যাঁ, মারিয়ার বন্ধু, প্রাণের বন্ধু। কথা নেই বার্তা নেই, হঠাৎ মেয়ে বলে কিনা বিয়ে করব। আমি আর কি করি, জামানা খারাপ তো রাজি হয়ে গেলাম। ব্যাস, চার্চে গিয়ে পাদ্রি ডেকে বিয়ে হয়ে গেল। আর কাউকে তেমন খবর না দিয়ে ব্যাপারটা গোপনে সেরে ফেললাম। খুব ভালো হয়েছে। তুমি বলছো? হ্যাঁ। আরে এই যুদ্ধ কবে শেষ হবে কে জানে। তোর দিন মেয়েকে আইবুড়ি রেখে বসে থাকবে নাকি? ঈশ্বরের কৃপা আছে, এই দুর্দিনে মেয়েকে পার করতে পেরেছো। একটা কাজের মতো কাজ করেছে তোমার মেয়ে মারিয়া। এই বিয়ের খুশিতে আরেক গ্লাস হয়ে যাকে। নিশ্চয়ই। এই নাও। এই শুনছো, বেলা কত হয়েছে খেয়াল আছে? ওঠো ওঠো না, কি হলো? এরই মধ্যে সকাল হয়ে গেল। কি? হ্যাঁ। কতদিন এমন নিশ্চিন্তে ঘুমাইনি। তাহলে আর একটু ঘুমিয়ে নাও। না, আর ঘুমাবো না। ভাবছি 2 দিন পরেই তো আবার নরকে প্রবেশ করতে হবে। মানে সেই শত্রুর চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানো, গোলাগুলি, মৃত্যু, অনিশ্চয়তা। তোমার না গেলে হয় না? আরো কটা দিন। না মারিয়া, এই মুহূর্তে কর্তব্যটাই সবচেয়ে বড়। আগামী দিনের সুখ আর নিশ্চিত জীবনের জন্য আজকের সুখটাকে বিসর্জন দিতেই হবে। আমাকে ভুল বুঝো না, স্বার্থপরের মতো কথাটা বলিনি, কিন্তু বারবার তোমার এই অনিশ্চিত জীবনের মুখোমুখি হওয়া, তাই মনটা কেমন করে। জীবনটাই তো খেয়াল ঈশ্বরের অনিশ্চিত খেলা। তা না হলে সুদূর সিসিলিতে আমার জন্ম। মাছ ধরার ট্রলারের একজন জেলে হিসেবে এলাম তোমাদের এখানে। কখন যে কিভাবে তোমার জীবনের সঙ্গে জড়িয়ে গেলাম। আমার সৌভাগ্যই তোমাকে এখানে টেনে এনেছে। সৌভাগ্য তোমার একার নয় মারিয়া, এমনিভাবে তোমার সঙ্গে আমার বিয়ে হবে ভাবতেও পারিনি। বাবা মা জানলে কি যে খুশি হবেন। জানি না আজ তারা কেমন আছেন, বেঁচে আছেন কিনা। সিসিলি তো মিত্রবাহিনী দখল করে নিয়েছে, আশা করি তারা ভালোই আছেন। কি করে বলি বলো, দখল তার এমনি হয়নি। প্রচন্ড যুদ্ধ আর প্রচুর রক্তপাত হয়েছে সেখানে। আমার এখানে পার্টিজান দলের লোক? কি বলছেন আপনি সিনর? অসম্ভব, এটা হতেই পারে না। এখানে যারা আসে সবাই এলাকার গরিব, জেলে, চাষি, মজুর। সর্বনাশ, গেস্টাপো বাহিনীর লোক। কি বাইরে সব দিক ঘিরে রেখেছে, কি করি? তুমি তুমি এসো আমার সঙ্গে। আমার একটি মাত্র মেয়ে মারিয়া। মারিয়া, মা মারিয়া। বোধ করি এখনো ঘুমোচ্ছে। আমার এখানে মাত্র 2 জন কর্মচারী, ওরা এখনো আসেনি। আসুন, আমার কথা বিশ্বাস না হয় আপনি নিজের চোখে দেখবেন। মারিয়া, মা মারিয়া, দরজা খোল, দরজা খোল। কি ব্যাপার? গুড মর্নিং। দরজা খুলতে এত দেরি করলেন কেন? আমি একটু গোসলখানায় ছিলাম। ও, এই 7 সকালে আপনাকে বিরক্ত করার জন্য সত্যি আমি দুঃখিত, কিন্তু কি করা, কর্তব্য। তা আপনার ঘরটা একবার দেখতে চাই। নিশ্চয়ই দেখবেন। একবার কেন? আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ইদানিং পার্টিজানদের ধ্বংসাত্মক কার্যকলাপ বেড়ে গেছে। অবশ্য এর জন্য ওদের অনেকে গুলি করে হত্যা করা হয়েছে। যে অন্যায় করে শাস্তি তাকে পেতেই হয়। আপনি স্বীকার করেন এটা অন্যায়?
অস্বীকার করবার কি আছে বলুন? আপনার অকপট স্বীকারোক্তিতে আমি খুশি হয়েছি। তবু বলতে বাধ্য হচ্ছি যে এই এলাকায় পার্টিজানদের আনাগোনা হয় বলে আমাদের হাতে যথেষ্ট প্রমাণ আছে। ওই আলমারিতে কি আছে? ওতে 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 আমার কাপড় চোপড় মেয়েলি জিনিসপত্র ওসব আর কি। আচ্ছা, আলমারিটা খুলুন। আপনাদের অনেকেই আমাদের এই রেস্তোরাঁয় মাঝে মধ্যে পদধূলি দেন, কিন্তু আপনাকে আজই প্রথম দেখা সৌভাগ্য হলো। সৌভাগ্য আপনার নয়, বরং বলুন আমার। আশ্চর্য। আশ্চর্যের কি দেখলেন? না, এই অজপাড়াগায়ে আপনার মতো একজন সুন্দরী মহিলার সাক্ষাৎ পাবো ভাবতেই পারিনি। আমার মতো সাধারণ একজন হোটেলওয়ালিকে সুন্দরী বলে আখ্যায়িত করে আপনি আপনার মুহূর্তে প্রকাশ করেছেন। সে যাক, অযথা সময় নষ্ট করতে চাই না। আশা করি আপনাকে মনে করিয়ে দিতে হবে না যে ওই পার্টিজান শয়তানদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখা দেশদ্রোহিতা বলে বিবেচিত হবে, এবং দেশদ্রোহিতার শাস্তি যে কত মারাত্মক আর ভয়ঙ্কর হতে পারে আপনাকে নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না। চলি, অবসর পেলে আপনার রেস্তোরাঁয় এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যাব। তখন আশা করি আপনার সঙ্গদান থেকে আমি নিশ্চয়ই বঞ্চিত হব না। অবশ্যই না, সে তো আমার সৌভাগ্য। আফিদা দেন। বলেছি না সিনা, আমার এখানে সব ঝক্কি ঝামেলা নেই। ওদের সঙ্গে সহযোগিতা করে সেটা বুড়ো বয়সে বেঘরে প্রাণটা হারাতে আমি রাজি নই। আস্তে কথা বলতে পারেন না? হ্যাঁ, আমি দুঃখিত সিনা। চলুন। কই, বেরিয়ে এসো। তোমার জন্য যাত্রায় বেঁচে গেলাম। ওরা যখন একবার সন্দেহ করেছে তখন আরো সাবধান হতে হবে। মারিয়া, মারিয়া, এই যে ভীষণ ফাড়া কেটে গেল। ওই কেসটা পরে যখন হঠাৎ করে ঢুকে পড়লো, আমি তো ভয়ে কাঠ, ভাবলাম এবার বুঝিয়ে রক্ষে নেই। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো, চেঁচিয়ে কথা বলতে শুরু করলাম। কেন বলতো? কেন আবার? আমরা যাতে শুনে সাবধান হই। এই তা মাসলোকে কোথায় লুকিয়ে রেখেছিলে? ওই আলমারির ভেতর কাপড়ের আড়ালে। শাবাশ! আরে আমার মেয়ে না হলে এত বুদ্ধি। যাই, অনেক কাজ পড়ে আছে। ওহে ছোকরা, তুই কাকে কি বলছি? এই যে জামাই বাবাজি, সব দেখলে তো? এদিকে আসা যাওয়া এবার থেকে একটু সাবধানে করো। তাহলে আমি চলি। কই, নিচে চলো, সকালে নাস্তা করে নেবে। আসতে পারি? কে? এ কি রুক্ক, তুমি এত সকালে? সুপ্রভাত সিনিয়র। সুপ্রভাত সিনিয়রা, খুব জরুরি, তাই এই সময় বিরক্ত করতে এলাম। এই নিন চিঠি। চলি সিনিয়র। কি ব্যাপার? কিসের চিঠি? হ্যাঁ, আমাকে এক্ষুনি যেতে হবে, খুব জরুরি। এই সাত সকালে জরুরি ব্যাপার? হ্যাঁ, আমি চলি। মারিয়া, মা মারিয়া, রাত কত হলো খেয়াল আছে? নিচে কি করছিস এখনো? যাচ্ছি বাবা, সবকিছু গোছগাছ করে আসছি, তুমি শুয়ে পড়ো। বেশ, তুই তাড়াতাড়ি কাজ সেরে শুয়ে পড়। সবকিছু দেখে শুনে আসিস মা। আচ্ছা বাবা। মারিয়া, মারিয়া, তুই এখনো নিচে নাকি? হ্যাঁ বাবা। আরে শুনতে পাচ্ছিস না চারিদিকে কি হচ্ছে? তাড়াতাড়ি সব দেখে চলে আয়। আসছি। জলদি বাতি নিভিয়ে দে। কে? কে এত রাতে? কথা বলছেন না কেন? কে? কে তুমি? কি হয়েছে? গুলি লেগেছে? কিভাবে? এখানে বসো, বসো এখানে। টিবার নদীর উপরের পুলটা পাহারা দেওয়ার জন্য শত্রুরা যে বাংকার করেছে, আমরা সেটা আক্রমণ করেছিলাম। ভীষণ গোলাগুলি হয়, আমাদের 2-3 জন মারা গেছে। আর আমি তুমি তুমি যেখানে এসছো কেউ দেখে ফেলেনি তো? ইস, কি রক্ত! হাঁটুর কাছে গুলি লেগেছে। এখন এখন কি করি? একটা ডাক্তার? না, এত রাত্রে ডাক্তার কোথায় পাবে? তাছাড়া ওতে বিপদ আরো বাড়বে। কিন্তু তোমার জখম তো মারাত্মক। আজ রাতটা কোনো রকম কাটাতে পারলে
কাল দেখা যাবে। সে কাল তোমার জীবনে আর আসবে না শয়তান। নো নো, খবরদার, হাত উপরে তোলো, তুমি বন্দী। তারপর মারিয়া যে আমার জীবন থেকে কোথায় হারিয়ে গেল। মারিয়া, আমার মারিয়া, সে আমার সারাটা জীবন জুড়ে আজও বেঁচে আছে। আপনি? আমি আমি তোমার হতভাগ্য বাবা। বাবা? আপনি আমার বাবা? কি বলছেন আপনি? আমি তো জানি আমার বাবা মরে গেছেন। সকলেই তাই জানে, কিন্তু আমি মরিনি। নাৎসিরা আমাকে ইতালির সানভিত্তর জেলখানায় নিয়ে গেল। স্বীকারোক্তি আদায় করার অনেক চেষ্টা করলো, অত্যাচার নিপীড়ন করলো, হত্যা করার ভয় দেখালো, তবু তারা আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারেনি। আমি বুঝতে পারছি, নিজের চোখে না দেখলেও ওদের অত্যাচারের যে কাহিনী শুনেছি তাতে গায়ের রক্ত হিম হয়ে যায়। তুমি ঠিক বলছো। তারপর কি হলো? 7 দিন না খাইয়ে ওরা ফেলে রাখলো। তখন আমার পায়ে পচন ধরেছে, অসহ্য যন্ত্রণা। একসময় জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমি হাসপাতালে। একটু ভালো হতে ওরা আমাকে পাঠিয়ে দিল জার্মানির শ্রম শিবির দ্য চাউতে। জানি, গেস্টাপোদের হাতে পড়লে জীবন তো ফিরে আসা প্রায় অসম্ভব ছিল। কিন্তু আমি বাঁচলাম। প্রথমত, ওরা আমার হাতে কোনো অস্ত্র পায়নি। দ্বিতীয়ত, পার্টিজান দলের সঙ্গে আমার সম্পর্ক ওরা প্রমাণ করতে পারেনি। বাঁচার সবচেয়ে বড় কারণ হলো মারিয়ার বাবা হঠাৎ ফুর্তি করে বলেছিল যে রোলান্ডো চাচার বাসার থেকে দাবা খেলে ফেরার পথে গুলি বিনিময়ের সময় আমি আহত হয়েছিলাম। রোলান্ডো কে? তোমার মার প্রতিবেশী ছিল। তারপর? প্রায় 2 বছর পর যুদ্ধ শেষ হলো। আমি মুক্তি পেয়ে এখানে ফিরে এলাম, কিন্তু তোমার মাকে ওরা আমার জীবন থেকে এমন ভাবে বিচ্ছিন্ন করে ফেললো যে আমি শত চেষ্টা করেও তার সন্ধান পেলাম না। ওরা মানুষকে তার মনুষ্যত্বের সিংহাসন থেকে ধুলায় নামিয়েছে। তারা কোনো বিশেষ জাতি বা গোষ্ঠী নয়, ওদের কোনো ভৌগোলিক সীমারেখা নেই। শান্তির নামাবলী আর মুখোশের আড়াল থেকে ওদের বিষাক্ত নিঃশ্বাস আজও পৃথিবীর বাতাসকে ভারী করে তুলেছে। ইতিহাসে ওদের কিভাবে লেখা হবে জানি না। ইতিহাসে ওদের স্থান নেই বাবা, ওরা আস্থা করে নিক্ষিপ্ত হবে। কিন্তু তবু মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেনি। আজও পৃথিবীতে চলছে হানাহানি, হিংসা, বিদ্বেষ। আজও মানুষ বুঝতে চাইছে না যে যুদ্ধ কোনোদিন শান্তি বয়ে আনতে পারে না। ওরা বুঝতে চাইছে না পৃথিবীটা মানুষের জন্য, পৃথিবীর জন্য মানুষ নয়। তোমাকে দেখার পর আজ মনে হচ্ছে আমি স্বাধীন দেশে নতুন করে আবার জন্ম নিলাম। আমি অতীতকে ভুলে যেতে চাই বাবা। মা, মা, অতীতকে ভোলা যায় না। আমার সমস্ত অতীত জুড়ে মারিয়া, আমার মারিয়ার অস্তিত্ব। আমি অতীতের মাঝে তোর মাকে ফিরে পাই। অতীতের তোর মা আর বর্তমানে তুই, এই দুয়ের মাঝে আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই বাবা। আমি বাঁচতে চাই। মারিয়া আমার মারিয়া নাটকের অভিনয় শুনলেন
রচনা আব্দুল্লাহ ইউসুফ ইমাম, অভিনয়াংশে অ্যাদেলিনা দিল আফরোজ আসাদ, লরেঞ্জো শামসুদ্দিন কায়েস, কার্লো তবিবুল ইসলাম, রোলান্দো এনাম আহমেদ, রিকার্ডো শহীদুল আমিন, আন্তোনিও মোহাম্মদ কামরুজ্জামান, মার্টিনো সাদেকুর রহমান, আলফানসো এনামুল হক, গোয়েন্দা কাজী আসাদ, দুস্থা মহিলা মিনতি হুসেন, সাবরিনা হুসনে আরা আরজু, খদ্দের কাজী আব্দুল ওয়াদুদ, গেস্টাপো অফিসার কালো আহমদ, রুকো আশরাফুল হক। মার্সেলো ও মারিয়ার চরিত্রে অভিনয় করেছেন খলিলুল্লাহ খান ও হুসনে আরা। শব্দগ্রহণে সেকান্দার আলী, সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন শামসুল আলম।